চলুন আজ ভারতের অর্থনৈতিক ইতিহাসের এমন একটা সময় ফিরে যাই যখন গোটা দেশটা একটা বিশাল স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা ছিল কৃষিভিত্তিক দেশ থেকে একেবারে শিল্প বিপ্লবের দিকে ঝাঁপ দেওয়ার। আসুন সেই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। ভাবুন তো একবার, ঠিক এই প্রশ্নটাই তখন ভারতের সামনে এসে দাঁড়িয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দারুণ সাফল্যের পর দেশ এক নতুন পথের সন্ধানে ছিল। কিন্তু সেই পথটা ঠিক কী হতে চলেছে? তো প্রথমেই দেখা যাক কেন ভারত হঠাৎ করে তার পুরো অর্থনৈতিক কৌশলটাই বদলে ফেলার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। আসলে এই কৃষি থেকে শিল্পে যাওয়ার ব্যাপারটা হঠাৎ করে হয়নি, এর পেছনে বেশ কিছু জোরালো কারণ ছিল। দেখুন, প্রথম পরিকল্পনাটা কিন্তু কৃষির ক্ষেত্রে দারুণ সফল হয়েছিল, বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনে। কিন্তু দেশের নেতারা তখন বুঝতে পারছিলেন যে শুধু কৃষির উপর ভর করে একটা আধুনিক দেশ গড়া সম্ভব না। দেশকে সত্যি আত্মনির্ভর করতে হলে আরও বড় কিছু ভাবা দরকার। ব্যাপারটা কিন্তু বেশ যুক্তিসঙ্গত ছিল। কৃষিকে উন্নত করতে যে ট্র্যাক্টর বা উন্নত লাঙল দরকার, সেগুলো তো আর আকাশ থেকে পড়বে না, ওগুলো বানানোর জন্য কারখানাই লাগবে। আবার সবকিছু যদি বিদেশ থেকে আমদানি করা হয়, তাহলে তো দেশের টাকা দেশেই থাকবে না। তাই আসল লক্ষ্য ছিল এমন একটা শিল্পভিত্তি তৈরি করা যা ভেতর থেকে পুরো অর্থনীতিকে শক্তিশালী করে তুলবে। আর এই যে এত বড় একটা স্বপ্নের কথা বলছি, এর পেছনের মূল মস্তিষ্ক ছিলেন একজন অসাধারণ মানুষ। চলুন এখন তার যুগান্তকারী মডেলটার কথা একটু জেনে নেওয়া যাক। ইনি হলেন প্রশান্তচন্দ্র মহালানোবেশ, একজন দূরদর্শী পরিসংখ্যানবিদ এবং অর্থনীতিবিদ। তিনি বিশ্বাস করতেন দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য দেশের শিল্প কাঠামোকে একেবারে গোড়া থেকে মজবুত করতে হবে। আর তার দেখানো পথেই ভারত এক নতুন যুগে পা রেখেছিল। মহালানোবিস মডেলের মূল ধারণাটা শুনতে খুব সহজ, কিন্তু এটা ছিল নিরাপদভাবে শক্তিশালী। তিনি বললেন, জামাকাপড় বা বিস্কুটের মতো ভোগ্যপণ্য বানানোর কারখানার আগে আমাদের সেই সব কারখানা বানাতে হবে যেগুলো আসলে মেশিন তৈরি করে। মানে সোজা কথায় যন্ত্র তৈরির যন্ত্র বানান। হ্যাঁ, এতে হয়তো শুরুতে একটু বেশি সময় লাগবে, কিন্তু লম্বা দৌড়ে দেশটা পুরোপুরি স্বাবলম্বী হয়ে উঠবে। তো এই মডেলটা ঠিক কিভাবে কাজ করার কথা ছিল? আচ্ছা, চলুন ধাপে ধাপে দেখি। প্রথমত ইস্পাত যন্ত্রপাতি মানে বেসিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, সেই সময় প্রাইভেট কোম্পানির কাছে এত টাকা ছিল না যে তারা এত বড় বড় কারখানা বানাবে। তাই সরকার নিজেই এই গুরু দায়িত্বটা কাঁধে তুলে নেয়। এতে দেশের টাকা দেশেই থাকলো, আর সব মিলিয়ে লক্ষ্য ছিল একটাই, আমদানি কমিয়ে দেশের অর্থনীতিকে মজবুত করা। তো প্ল্যান তো রেডি, কিন্তু বাস্তবে মাটিতে নেমে যখন কাজ শুরু হলো, তখন এই শিল্পায়নের চেহারাটা ঠিক কেমন ছিল? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এই নামগুলো দেখুন, এগুলো ছিল আক্ষরিক অর্থে নতুন ভারতের এক একটা প্রতীক। ভিলাই, দুর্গাপুর, রাউরকেলার ওই বিশাল বিশাল স্টিল প্ল্যান্টগুলো শুধু কারখানা ছিল না, এগুলো ছিল ভারতের শিল্প আকাঙ্ক্ষার এক একটা স্তম্ভ। আর আন্তর্জাতিক সহযোগিতায় তৈরি হওয়া এই প্রকল্পগুলোই ভারতের ভবিষ্যৎকে একটু একটু করে গড়ে তুলছিল। আর ব্যাপারটা শুধু কয়েকটা কারখানা বানানোতেই থেমে থাকেনি। ১৯৫৬ সালের শিল্পনীতি প্রস্তাবের মাধ্যমে দেশের অর্থনৈতিক নীতিটাকে একেবারে আমূল বদলে ফেলা হয়। রাষ্ট্রকে বসানো হয় অর্থনীতির চালকের আসনে, যা পরের কয়েক দশক ধরে ভারতের পথ ঠিক করে দিয়েছিল। কিন্তু এত বড় একটা পরীক্ষা নিরীক্ষার ফল কি হয়েছিল? সত্যি বলতে ফলাফলটা ছিল বেশ মিশ্র। মানে একদিকে যেমন সাফল্য ছিল, তেমনি অন্যদিকে বেশ কিছু বড় সমস্যাও ছিল। এই গ্রাফটা বেশ মজার। দেখুন, লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 4.5% গ্রোথের, আর অর্জন করা হয়েছিল প্রায় 4.2%। সেই সময় নিরিখে এটা কিন্তু বেশ ভালো একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এই সংখ্যার আড়ালেও অন্য গল্প লুকিয়েছিল। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে যেমন দেশের শিল্পের ভিতটা মজবুত হচ্ছিল, অন্যদিকে কৃষিকে অবহেলা করার ফলে মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছিল। উন্নয়নের বেশিরভাগ সুযোগ সুবিধা শহরে আটকে ছিল, ফলে গ্রাম আর শহরের মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছিল। ৩০%, ভাবা যায়? এর একটা সরাসরি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনে।
যখন দেশের সব ফোকাস ছিল বড় বড় শিল্পে, তখন খাবারের উৎপাদন কমে যায়, আর তার ফলেই জিনিসপত্রের দাম, বিশেষ করে খাবারের দাম হু হু করে বেড়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জন্য একটা বিরাট চাপ তৈরি করেছিল। তাহলে এত বছর পর ভারতের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমাদের কি শেখার আছে? এর রেশটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার গুছিয়ে নেওয়া যাক। সময়টা ছিল ১৯৫৬ থেকে ১৯৬১। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে আর মহালানবিশ মডেলকে ভিত্তি করে এই পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল ভারী শিল্পায়ন। এর ফলে ভারতের শিল্পের ভিত্তি তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু অর্থনীতিকে একটা বড় ধাক্কাও সামলাতে হয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় পরিকল্পনা ভারতকে একটা শিল্পশক্তিতে পরিণত হওয়ার পথে অনেকটা এগিয়ে দিয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর জন্য যে মূল্যটা দিতে হয়েছিল, খাদ্য সংকট, মুদ্রাস্ফীতি, সামাজিক বৈষম্য, সেই সব নিয়ে বিতর্কটা কিন্তু আজও অর্থনীতিবিদ আর ঐতিহাসিকদের মধ্যে চলে। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য ঠিক কতটা ত্যাগ স্বীকার করা উচিত? এই প্রশ্নটা শুধু সেদিনের ভারতের জন্য নয়, আজকের দিনেও পৃথিবীর সমস্ত উন্নয়নশীল দেশের কাছেই হয়তো সমানভাবে প্রাসঙ্গিক।